আব্বা এক প্রকার জোর করেই আমার বিয়ে দিয়ে দিল একটা কালো মেয়ের সাথে। আমি কখনো কল্পনাও করিনি এই কালো ভূতটা আমার বউ হবে। আব্বা আমাকে একবার জিজ্ঞেস পর্যন্ত করলো না। এর থেকে কত ভালো ভালো মেয়ে আমার পিছন পিছন ঘুরেছে। কিসের অভাব ছিল আমাদের? সব কিছুই তো ছিল। কিন্তু তবুও আব্বা কেন এই কাজটা করলো আমার মাথায় আসছে না। আব্বার উপর যে কি পরিমাণ রাগ হচ্ছে বলে বোঝাতে পারবো না। বন্ধুদের সামনে আমি এই মেয়েটাকে কিভাবে আমার স্ত্রী বলে পরিচয় দেব? রাগে ক্ষোভে আমার ভিতরটা জ্বলে যাচ্ছে। আজকে সকালবেলা আমি ঘুমিয়ে আছি, এমন সময় আব্বা আমার রুমে আসলেন। এসে কিছুক্ষণ ডাকাডাকি করলেন, তারপর উঠলাম। আমি বললাম, কি হয়েছে আব্বা, সকাল সকাল ডাকছেন কেন? 11টা বাজে, তোমার কাছে সকাল মনে হচ্ছে? তাড়াতাড়ি ওঠো। কি বলবেন বলেন। বিকেলবেলা তোমার বিয়ে। বিয়ে মানে? আমার বিয়ে, অথচ আমিই জানি না? আপনি কি পাগল হয়েছেন? পাগল হব কেন? বিকেলবেলা তোমার বিয়ে, কোথাও না গিয়ে রেডি থাকবে। আপনি এগুলো কি বলেন? কোনো অনুষ্ঠান ছাড়া বিয়ে কেমনে হয়? আর আপনি তো আমাকে একবার জিজ্ঞাসাও করলেন না। তোকে কি বাসায় পাওয়া যায়? সারাদিন তো কতগুলো ফালতু মার্কা ছেলের সাথে ঘোরো। আব্বা দেখেন, আমার পড়ালেখা এখনো শেষ হয়নি। তাছাড়া কার সাথে বিয়ে ঠিক করেছেন, কাকে বিয়ে করব, আমি তো নিজেই জানি না। তোমার এত কিছু জানতে হবে না, বিকেলে রেডি থাকবে। আব্বা, আমি বিয়ে করব না। আন্দাজি দেখি নাই শুনি নাই হুট করি বিয়ে করে ফেলবো? এটা কেমন কথা? আমি যেটা বলছি সেটাই হবে। যদি আমি বিয়ে না করি, একটা লাথি দিয়ে এই বাসা থেকে বের করে দেব। জায়গা জমি টাকা পয়সা যা আছে সব দান করে দেব। তোর মতন ছেলে আমার দরকার নেই। এই বাসায় না থাকলেও চলবে। সারাদিন বকাঝকা আর ভালো লাগে না। উঠে ফ্রেশ হতে চলে গেলাম। এবার পরিচয়টা দিয়ে নি। আমি জুয়েল, মাস্টার্সে পড়তেছি। বাসায় আব্বু আম্মু ছাড়া আর কেউ নেই। ওনাদের একমাত্র সন্তান আমি। সারাদিন পার্টি, আড্ডাবাজি, ঘোরাফেরা, নেশাপানি করেই আমার দিন চলে যায়। ফ্রেশ হয়ে আম্মুর কাছে গেলাম। আম্মু, এসবের মানে কি? কি? আব্বা নাকি আমার বিয়ে ঠিক করছে? হ্যাঁ, পুরুষ মানুষ বিয়ে করবি না তো কি করবি? তাই বলে আমাকে জানানোর প্রয়োজন মনে করনি? তোর বাবা যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। দেখো, আমার মাথা গরম করাবে না। কোনো অনুষ্ঠান ছাড়া কিসের বিয়ে? কাউকে জানাওনি শোনাওনি, এগুলো বিয়ে? তুই খুব ভালো করেই জানিস তোর বাবা এগুলো লাইক করে না। সাদামাটা ভাবেই তোর বিয়ে হবে। আজব তো। আব্বা এই টাকা দিয়ে কি করবে? একমাত্র ছেলের বিয়েতে টাকা খরচ করবে না? আর মেয়েটাকে? আমি জানি না। তোর বাবা বলেছে মেয়ে নাকি অনেক ভালো ভদ্র। আম্মুর কথা শুনে মাথা আরো খারাপ হয়ে গেল। আরে ভাই, কোথায় নতুন বউয়ের সাথে বিয়ের আগে পরিচিত হব, কথা হবে, ঘোরাফেরা হবে, তারপর বিয়ের কথা চিন্তা ভাবনা করব। কিন্তু কপালটাই খারাপ। কেন যে এমন বাপ পেলাম? এমন বাবা যেন কোনো শত্রু না পায়। মাথা খারাপ করে দিয়ে বাইরে চলে আসলাম। এসে একটা সিগারেট নিলাম। একের পর এক টান দিয়ে যাচ্ছি। কিভাবে বন্ধুদের সামনে মুখ দেখাবো আমি? কত স্বপ্ন ছিল বিয়ে নিয়ে। ইচ্ছে করছে কোথাও চলে যাই, সানিকে কল দিয়ে সব বলবো ভাবছি। কিন্তু আব্বা বিয়েতে কাউকে অ্যালাউ করবে না। দূর, লাকটাই খারাপ। দুপুরবেলায় বাসার দিকে গেলাম। রুমে গিয়ে দেখি আব্বা সাদা একটা পাঞ্জাবি কিনে নিয়ে আসছে আমার জন্য। দেখেই মাথা খারাপ হয়ে গেল। এর থেকে ভালো পাঞ্জাবি আমি কোনোদিন যেন গায়েই দিই নাই। বিকেলবেলা আব্বা এসে বলল পাঞ্জাবি গায়ে দিয়ে রেডি হতে। কিছু করার নেই, ওনার কথা মতো রেডি হয়ে নিলাম। দেখলাম ওখানে দুজন লোক দাঁড়িয়ে আছে। বাবা গিয়ে ওনাদের সালাম করতে বললেন। আমিও তাই করলাম। আমি এদিক ওদিক পাত্রী খুঁজতে লাগলাম, কিন্তু কাউকে দেখছি না। কিছুক্ষণ পর একটা পর্দা করা মেয়ে আসলো, হাতে পায়ে মোজা দেওয়া। চেহারা মোটেই দেখা যাচ্ছে না, দেখে মনে হচ্ছে খ্যাতমার্কা। যখন আমার সামনে এসে বসলো, তখন ওর চোখের দিকে তাকালাম। চোখ দেখি বুঝতে পেরেছি মেয়েটা কালো। চোখের পাতা দেখি বুঝেছি মেয়েটা আমাকে সালাম দিল। আমি ভদ্রতার খাতিরে সালাম নিয়ে অন্যদিকে তাকিয়ে আছি। কোনো প্রকার আনন্দ ছাড়াই বিয়েটা হয়ে গেল। কথা বলার সময় আমার গলা দিয়ে কথাই আসছিল না। মনে হচ্ছিল কেউ গলা টিপে ধরে রাখছে। চোখে পানি এসে গেছে। কত দারুণ দারুণ মেয়েরা আমাকে প্রপোজ করেছে। কতগুলো এক্স ছিল আমার। আমার বান্ধবীরাও আমাকে কতভাবে বিয়ের কথা বলতো, কিন্তু আমি ওদের কাউকে দাম দিতাম না। আজকে বাবা আমার সাথে এত বড় বেইমানি করলো। রাগে ক্ষোভে বাবার সাথে আর কথাই বললাম না। বিয়ে শেষ হয়ে গেল। বড় জোর 20 মিনিট লাগলো। এটা বিয়ে নাকি ফাইজলামি কিছুই বুঝলাম না।
বউ নিয়ে বাসায় চলে এলাম। দরজায় কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিল। বউ গিয়ে আম্মুকে সালাম করলো। আমি একপাশে হেঁটে রুমে চলে গেলাম। সিগারেটের প্যাকেটটা নিয়ে সোজা বাসার বাইরে চলে গেলাম। সারাদিন মোবাইল বন্ধ রেখেছি যাতে কেউ ডিস্টার্ব না করে। এখন প্রায় রাত 10টা। আমি সেই যে বাসা থেকে বের হয়েছি এখনো যাইনি। ওই বাসায় আর যেতে ইচ্ছে করছে না। মোবাইলও অফ, যার কারণে কলও আসছে না। রাস্তায় দাঁড়িয়ে আরও কয়েকটা সিগারেট খেয়ে বাসার দিকে গেলাম। কলিং বেল বাজতেই আব্বা এসে দরজা খুলল। আমাকে দেখি ঠাস করে একটা চর বসিয়ে দিল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। এটা কেন করলো? আব্বা বলল, কই ছিলি? মোবাইল বন্ধ কেন? আমি কোনো কথা না বলে সোজা ভিতরে চলে গেলাম। কিছুক্ষণ পর খেতে বসলাম। আম্মা এসে খাবার দিয়ে গেল। ওনারা আগেই খেয়ে ফেলেছে মনে হয়, শুধু আমিই বাকি ছিলাম। খেয়ে যখন রুমের দিকে যাব তখন মনে হচ্ছিল আজকে তো আমার বাসর রাত। রাগটা আরও বেড়ে গেল। কেমন বাসর এটা? কোনো আনন্দ ফুর্তি কিচ্ছু নেই। আব্বা এমন রোবট কেন? মন মানসিকতা এত নিচু কেন? এসব ভাবতে ভাবতে রুমে গেলাম। দেখলাম মহারানী 12 হাত শাড়িতে 14 হাত ঘোমটা দিয়ে বসে আছে। আমি যাওয়ার পর উঠে এসে আমাকে সালাম করতে যাবে, তার আগে আমি বললাম, ওই থাম, কি করছো? সালাম করব? আর আমার নাম ওই না, আমার নাম মায়া। লাথি চিনিস ফক্কিনি? তোর সাহস কি করে হয় আমাকে ধরার? মায়া কোনো কথা না বলে সোজা নিচের দিকে তাকিয়ে আছে। শোন, তোরে আব্বাই পছন্দ করছে, আমি না। তোর জীবনেও আমি আমার স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। তুই তোর মতন থাকবি, আমার ধারের কাছেও আসার চেষ্টা করবি না। মায়া বলল, আপনি তো আমার... থাম, একটা চড় দেবো বেয়াদব। বলছি না তোরে আমি বউ হিসেবে মানি না। কাইল্লা ভূত কোথাকার, চেহারা দেখছস আয়নায়? যা সামনে থেকে। এ কথা বলে আমি সোজা খাটে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর সেও আমার পাশে এসে বসলো। হয়, তোর সমস্যা কি? মায়া চুপ করে বসে আছে। যা, খাট থেকে নাম। তাহলে আমি কোথায় ঘুমাবো? যেখানে মন চায় ঘুমা, প্রয়োজনে বাথরুমে গিয়ে ঘুমা, তবুও আমার পাশে এসে ঘুমাবি না। মায়া কিছু না বলে এখনো বসে আছে। কি রে, উঠবি নাকি লাথি দিব? সে উঠে সোফায় গিয়ে বসলো। ওই, লাইট অফ কর, নইলে কানের নিচে দেব। লাইট অফ করে সে সোফায় বসে আছে। আমি ঘুমানোর চেষ্টা করলাম, ঘুম কিছুতেই আসছে না। এই ছিল আমার কপালে। কলেজে ভার্সিটিতে কত সুন্দর সুন্দর মেয়ে আছে, ওখান থেকে একজনকে বিয়ে করালে কতই না সুন্দর হতো। আব্বার উপর আরও রাগ বেড়ে গেল। এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। মধ্যরাতে মনে হচ্ছে কেউ একজন আমার পায়ের ওপর ভর দিয়ে আছে। তাড়াতাড়ি করে লাইট দিলাম। তাকিয়ে দেখি মায়া আমার পায়ের কাছে মাথা দিয়ে আছে, পায়ের ওপর ভর দিয়ে ঘুমিয়ে আছে। মাথা অনেক খারাপ হয়ে গেলাম। দিলাম এক সজোরে লাথি। লাথি খেয়ে সোজা খাটের কোনায় গিয়ে পড়লো। খাটের সাথে ধাক্কা খেয়ে কপাল থেকে রক্ত বের হতে শুরু করলো। এত রাতে কি করব বুঝতে পারছি না। যাই হোক, আমি লাথি দিয়ে ওর একটা ধমক দিলাম। হয়, সমস্যা কি তোর? পায়ের উপর ভর দিয়েছিস কেন? মায়া কিছু না বলে নিচের দিকে তাকিয়ে আছে। আমি আবারও ঘুমিয়ে গেলাম। কেন যে আব্বাই আপদটাকে আমার কাঁধে ঝুলিয়ে দিয়েছে কে জানে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মায়া আমার খাটের পাশে এসে দাঁড়িয়েছে। কি হয়েছে, এখানে দাঁড়িয়ে আছো কেন? নাস্তা করতে চলেন। এই যা তো, তোর নাস্তা তুই কর, আমাকে ডিস্টার্ব করবি না। আর হ্যাঁ, আর একবার যদি সামনে দেখি তাহলে খবর আছে বলে দিলাম। বাবাই তো আমাকে পাঠিয়েছেন, আর বলেছেন... কি বলেছে? স্বামী স্ত্রী একসাথে নাস্তা করতে। দেখ, আমার মাথা গরম করাবি না। তোকে গতকাল আমি কি বলেছিলাম মনে নেই তোর? তোকে আমি স্ত্রী হিসেবে মানি না, জীবনে মানবও না। মায়া কিছু না বলে ডাইনিং রুমে চলে গেল। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। দেখলাম মায়া আম্মার সাথে রান্নাঘরে কাজ করছে। এই মেয়েটার মধ্যে ন্যূনতম জ্ঞান নেই মনে হয়। বিয়ে হয়ে গেছে গতকাল, অথচ কোথাও একটু শরম পাবে সেটা না। মনে হচ্ছে অনেক বছর ধরে এই বাড়িতে আছে। নাস্তা করে আমি বেরিয়ে গেলাম। সানি আইমানকে কল দিলাম, ওরা আসলো। কিরে, তোর কিছু হয়েছে? না, কি হবে? আইমান বলল, আমাদের কাছে মিথ্যা বলিস না। আরে বলিস না, আব্বা আমার বিয়ে করাই দিয়েছে। সিরিয়াসলি? আরে ভাই, এটা নিয়ে কেউ মিথ্যা বলে? কখন? আমাদের তো কিছু বললি না। আরে ভাই, আমি নিজেও জানতাম না। গতকাল আব্বা কোনো কিছু না বলেই 2-4 লোক নিয়ে বিয়ে করাই দিছে। তারপর? তারপর আর কি, মাথা পুরোই খারাপ হয়ে আছে। হেই, ভাবি কেমন রে? আমার চুলের মতন। মজা করিস না তো, সত্যি করে বল। মজা না, মেয়েটা কালো।
বাবার উপর কি পরিমাণ যে রাগ হচ্ছে তোদের বোঝাতে পারবো না। দেখ ভাই, মন খারাপ করিস না। ওপরবেলা যার ভাগ্যে যাকে রেখেছে তাকেই তো আসতে হবে। তাই বলে এই ভূতটা, চল ভাবিকে দেখবো। ও তোদের সামনে আসবে না। কেন? পর্দা করে। তাহলে উপর থেকেই কথা বলে চলে আসবো। দরকার নেই। আচ্ছা, এই টপিকটা বাদ দে, অন্য কথা থাকলে বল। তারপর আমরা আরো কিছুক্ষণ আড্ডা দিলাম, কিন্তু কিছুতেই ভালো লাগছে না। সারাদিন মন মরা হয়ে বসে রইলাম। আব্বা কেন আমার সাথে এমন করলো? সারাদিন বাইরে কাটিয়ে দিলাম। রাতের বেলা বাসায় গেলাম, তখন প্রায় 10টা বাজে। কলিং বেল দিলাম, কিছুক্ষণ পর আব্বা এসে দরজা খুলে দেয়। কিরে, সারাদিন কোথায় ছিলি? বাইরে। আবার ঠাস করে আমার ডান গালে একটা বসিয়ে দেয়। আব্বা এমনটা করবে আমি কল্পনাও করিনি। ফালতু ছেলে কোথাকার, লজ্জা করে না তোর? ঘরে বউ রেখে সারাদিন বাইরে থাকতে। থাকো তুমি তোমার বউ নিয়ে, আমার দরকার নেই। আব্বা আব্বারও ঠাস করে একটা চর বসিয়ে দেয়। আমি কিছু না বলে সোজা রুমে চলে গেলাম। মাথাটাই খারাপ করে দিল। রুমে গিয়ে দেখি মায়া একটা শাড়ি পরে আছে। এমনিতে কালো ভূত, শাড়ি পরাতে আরও খারাপ লাগছে। আমি কোনো কথা না বলে শুয়ে বললাম, খাবেন না? ইচ্ছে করছে না। আপনার জন্য আমিও তো না খেয়ে আছি। কে বলেছে তোকে এত ঢং করতে? আমি কি তোকে খেতে না করেছি নাকি? এভাবে বলছেন কেন? মার খাবি? মাথা এমনিতে অনেক খারাপ হয়ে আছে। মায়া আর কোনো কথা বলল না, বাইরে চলে গেল। কিছুক্ষণ পর আবারও বাইরে থেকে এসে লাইটটা চালু করে দিল। আয়নার সামনে বসে সাজছে। ওই, তোর সমস্যা কি? আমার আবার কি সমস্যা? এত রাতে সাজছিস কেন? এমনি। এমনি মানে? দেখ, তোরে ভূতের মতন লাগে। তাই বলে একটু সাজতেও পারবো না? না পারবি না। কালোদের সাজার কোনো অধিকার নেই। লাইট অফ কর, নলে কালকে রাতের মতন লাথি দিয়ে বাকি কপালটাও ফাটিয়ে দেব। মায়ার চোখে স্পষ্ট পানি দেখতে পেলাম। মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দেবে। তাই আমিও আর কিছু বললাম না। কিছুক্ষণ মোবাইল দেখে ঘুমিয়ে গেলাম। সকালবেলা মিষ্টি একটা সুরে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি মায়া গান গাইছে। এত চমৎকার আওয়াজ আমি এর আগে কোনোদিন শুনিনি। সব ধারণা বাদ দিয়ে আমি ওর গান শুনতে লাগলাম। ইস, আমিও যদি এরকম পারতাম। কতক্ষণ শুনেছি মনে নেই। শুনতে শুনতে আমিও ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে যখন, তখন ঘড়িতে তাকিয়ে দেখি 11টা বাজে। আমি ঘুম থেকে উঠে ওরে খুঁজতে লাগলাম। আজকে দিনটা যেন একটু অন্যরকম লাগছে। ফ্রেশ হয়ে ডাইনিং রুমে গিয়ে দেখি আম্মার সাথে রান্নাঘরে কাজ করছে। আমি নাস্তা করছি, এমন সময় আম্মু আসলো। কিছু বলবে? হ্যাঁ। কি বলো? তোদের বিয়ের আজকে 3 দিন হলো। নিয়ম মতে আজকে তোর ওদের বাসায় যাওয়ার কথা। আমি যাব না। দেখ বাবা, পাগলামি করিস না। আম্মু, তোমাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, ওরে আমি বউ হিসাবে মানি না। কেমন করে পারলে তোমরা আমার সাথে এই কাজটা করতে? মায়া খুব ভালো একটা মেয়ে। থাকো তুমি তোমার ভালো নিয়ে। তোর আব্বু শুনলে কিন্তু রাগারাগি করবে। তাহলে আব্বুকেই যেতে বলো, আমাকে কেন বলছো? প্লিজ বাবা, এমন করিস না। মাত্র 2 দিন থেকে চলে আয়। পারবো না, ওরা একা যেতে বলো। আম্মু চেহারার দিকে তাকিয়ে মায়া হলো। কেমন যেন না করতে পারলাম না। আচ্ছা হয়েছে, কখন যেতে হবে? দুপুরের আগেই। দুপুর তো এখনই হয়ে গেছে। তুই তো ঘুম থেকে উঠেছিস দেরি করে। যা, রেডি হয়ে নে। আমি কিছু না বলে রুমে চলে গেলাম। তারপর গোসল করতে গেলাম। গোসল করে বাইরে এসে দেখি খাটের ওপর পাঞ্জাবি আর পায়জামা রাখা। তা দেখে মাথাটাই খারাপ হয়ে গেল। শ্বশুর বাড়িতে যাব, কোথায় কোট টাই পরে যাব সেটা না, উল্টে কি সাদা পায়জামা আর পাঞ্জাবি পরে যেতে হবে? মেজাজটাই খারাপ হয়ে গেল। আম্মা, আম্মা। কি হয়েছে? এমন চেল্লাচিল্লি করছিস কেন? এগুলো কি? পায়জামা পাঞ্জাবি? সেটা তো আমিও দেখতে পাচ্ছি, বাট এগুলো কেন? এগুলো পরে কেউ শ্বশুর বাড়িতে যায়? কে রাখছে এগুলো? তোর বাবা রেখে গেছে, আমার কাছে দিয়েছিল। আমি মাকে ডেকে এখানে দিলাম। আমি এগুলো পরে যাব না। আজব কাণ্ড, আমার দ্বারা হবে না। মাত্র একদিনই তো, কিছু হবে না বাবা। রাগে আমার পুরো শরীর জ্বলতে শুরু করলো। কি আর করার, ইচ্ছে না থাকা সত্ত্বেও পরে নিলাম। কিছুক্ষণ পর দেখলাম মায়া আসছে। ওর দিকে তাকাতেই একটা টাসকে খেলাম। পুরো শরীর কালো পর্দায় ঢাকা, হাতে মোজা, পায়ে মোজা। মনে মনে বললাম, ফক্কিনি, তোর দিকে কেউ এমনিতেও তাকাবে না। যাই হোক, মায়া ব্যাগগুলো টানতে টানতে বাইরে নিয়ে আসলো। আমি ধরলাম না। বাইরে এসে ও আম্মুকে সালাম করে নিল। তারপর সিএনজিতে গিয়ে বসলো। আমার আর ওর মধ্যে অনেকটাই ফাঁকা। ও এক পাশে বসেছে, আমি অন্য পাশে। মাঝখানে একটা ব্যাগ রাখা। নিজের কাছেই কেমন যেন লাগছে।
কোথায় মানুষ শ্বশুরবাড়িতে যাওয়ার সময় কত আনন্দ করে যায়, বন্ধুবান্ধব বা ফ্যামিলি নিয়ে ভালো কোনো গাড়িতে নিয়ে যায়, কত রকমের আয়োজন থাকে। কিন্তু আমার বেলায় উল্টো, কপাল এমন খারাপ যা ভাষায় প্রকাশ করার মতো না। প্রায় 30 মিনিট পর ওদের একটা বাড়ির সামনে চলে আসলাম। মনে হয় এটাই বাড়ি। বাহ, বাড়িটা দেখতে তো অসাধারণ। দোতলা বাড়ি। এটা কি ওদের নাকি ভাড়া বাড়ি? না, এমন বাড়ি ভাড়া হওয়ার তো কথা না। যাই হোক, আমি নামার আগেই মায়া নামলো। ও নেমে ব্যাগগুলো নিল, আমাকে বলল, ভিতরে চলুন। আমি কিছু না বলে হ্যাঁ সূচক মাথা নাড়লাম। তারপর ওর পিছু পিছু ভিতরে গেলাম। বাড়িটাতে পা দেওয়ার সাথে সাথেই আমার ভিতরটা কেমন যেন কোমল হতে শুরু করলো। ভিতরে গেলাম, একটা মহিলা আসলো। মায়া সালাম করলো, সাথে আমার দিকে তাকিয়ে আছে। মনে হয় উনিই আমার শাশুড়ি। আসলে বিয়ের সময় শুধু মায়ার বাবাই উপস্থিত ছিল, আর ওর একটা মামা ছিল। এছাড়া আর কারোর সাথে তেমন পরিচয় হয়নি। আমিও সালাম করলাম। কিছুক্ষণ কথা বলার পর মায়া আমাকে একটা রুম দেখিয়ে দিল। আমি ওখানে গিয়ে ফ্রেশ হলাম। বাহ, অসাধারণ একটা রুম। রুমের মধ্যে খুব বেশি জিনিস নেই। একপাশে দেওয়ালে অনেক বই, দেখে মনে হচ্ছে লাইব্রেরি। পুরো রুমে সুগন্ধি। আমার মনে হচ্ছে আমি অন্য একটা জগতে চলে এসেছি। আমি কি বলবো বুঝতে পারছি না। তারপরও ওকে হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। আজকে আমার কি হয়েছে কিছু বুঝতে পারছি না। সকালে তো সবই ঠিকঠাক ছিল। এই বাসায় আসার পর থেকে যেন সব কিছু ওলট পালট লাগছে। যাই হোক, শাশুড়ি আম্মা নাস্তা দিয়ে গেলেন। বুঝলাম না উনি বাসার মধ্যে মাথা ঢাকা কেন দিয়ে আছেন। চেহারাই তো দেখা যাচ্ছে না। পর্দা করে ভালো কথা, তাই বলে বাসাতেও কেউ এভাবে থাকে নাকি? আজব। দুপুরবেলা শ্বশুর আব্বা আসলেন, ওনার সাথে কথাবার্তা বললাম। ওখানে যাওয়ার পর উনি সবার সাথে আমার পরিচয় করিয়ে দিলেন। একে একে সবাই এসে হাত মেলালো। ভালোই লাগছে। এবার মনে হচ্ছে শ্বশুর বাড়ি এসেছি। খাওয়ার টেবিলে গিয়ে তো মাথাই নষ্ট। এত খাবার কেমনে সম্ভব? আগে থেকে কি কোনো আয়োজন ছিল নাকি? ভিতরে গিয়ে দেখলাম আরও অনেক মেহমান এসছে। সবার সাথে পরিচয় করিয়ে দিল। পরে জানতে পারলাম আমি আসার কারণেই ওনাদেরকে ইনভাইট করা হয়েছে। খাওয়া দাওয়া শেষে আমি মায়াকে খুঁজতে লাগলাম। আসলে যাই হোক, ও ছাড়া এখানে আর কাউকে কিছু বলাও যাবে না। কিন্তু মায়াকে কোথাও দেখছি না। আমি গিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো সন্ধ্যার সময়। বিকেলবেলা আমি কোনো দিন এত সময় নিয়ে ঘুমাই না। আজকে হঠাৎ এত ঘুম কেউ জাগিয়েও দেয়নি। সন্ধ্যায় নাস্তা করে নিলাম। মায়া আরও কয়েকটা কাজিন আসলো রুমে। ওরা লুডো খেলছে। আমি বসে বসে মোবাইল টিপতেছি। হঠাৎ মায়ার দিকে খেয়াল করলাম। আজকে যেন অন্যরকম একটা সৌন্দর্য তাকে ঘিরে রাখছে। কালো বলে আমি ওর দিকে তাকিয়ে কখনো কথা বলিনি, কিন্তু চেহারায় অন্যরকম একটা মায়া আছে। হয়তো সেই জন্যই নামটা রাখা। কালো মেয়েদের একটা বিশেষ গুণ থাকে, সেটা হচ্ছে ওদের হাসি খুব সুন্দর হয়, ঠোঁট খুব সুন্দর হয়, চেহারায় একটা মায়া থাকে, যা আজকে আমি উপলব্ধি করলাম। আমি মায়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। এমন সময় ওর একটা কাজিন আমাকে ডাক দেয়, বলে ওদের সাথে খেলতে। কিছু চিন্তা না করেই রাজি হয়ে গেলাম। তারপর ওদের সাথে কিছুক্ষণ খেললাম। ভালোই লাগছে। আমি আর একটা কাজিন এক দলে, মায়া আর ওর একটা চাচাতো ভাই অন্য দলে। অনেকক্ষণ ধরে খেললাম। সময় কখন চলে গেছে খেয়াল করিনি। রাতে খেয়ে ঘুমাতে গেলাম। আমি খাটের ওপর শুয়ে শুয়ে মোবাইল টিপছি। এমন সময় মায়াও আসলো। আজকে কি আমাকে নিচে থাকতে হবে? আমাদের বাসায় তো আমি খাটের উপর ঘুমাইছি আর মায়া নিচে। তার মানে কি আমার উপর সেম জিনিস প্রয়োগ করবে নাকি? মায়া বলল, ঘুমিয়ে পড়ুন। আপনি কোথায় ঘুমাবেন? আমার চিন্তা আপনার না করলেও চলবে। আপনি ঘুমিয়ে পড়ুন। আমি আর কিছু বললাম না। এই প্রথম মায়ার সাথে আমি ভালোভাবে কথা বললাম। আমি আরও কিছুক্ষণ মোবাইল চালিয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মধ্যরাতে আমার ঘুম ভেঙে যায়। আশেপাশে খুঁজে দেখলাম মায়া কোথায় ঘুমিয়েছে। তাকিয়ে দেখি সোফায় গুটিসুটি মেরে শুয়ে আছে। আমার কেমন জানি খারাপ লাগছে। আমি খাটে আরাম করে শুয়ে আছি, আরও মেয়ে হয়েও সোফায়। নিজেকে কেমন জানি কাপুরুষ মনে হচ্ছে। কাঁথাটা নিয়ে ওর গায়ে দিয়ে চলে আসলাম। এসে আবারও ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম ভাঙলো আবারও মিষ্টি একটা সুর শুনে। কিছুক্ষণ পর আমি উঠে ফ্রেশ হতে যাব, এমন সময় শানি কল দিল। দোস্ত, কই তুই? এই তো আছি। তোরে এতবার কল দিলাম, তোর নাম্বার বন্ধ কেন? মোবাইল বন্ধ করে ঘুমিয়েছি। কেন, কি হয়েছে? তোর বাবা অসুস্থ, আমরা হাসপাতালে নিয়ে আসছি, তুই তাড়াতাড়ি আয়। কি? আব্বুর কি হয়েছে? আসলেই দেখতে পারবি। কথাটা শুনে আমার মাথা ঘুরতে লাগলো। এক দৌড় দিয়ে ওদের বাসা থেকে চলে আসলাম। কাউকে কিছু বললাম না।
মায়া আমাকে পেছন থেকে অনেক ডেকেছে। আমি এক দৌড়ে বাইরে এসে একটা সিএনজি নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম। বিপদের সময় বাইকটাও সাথে নেই। তাড়াতাড়ি করে হাসপাতালে গেলাম। দেখলাম সানি আর আয়মান বাইরে বসে আছে। আমি যাওয়ার পর, কি হয়েছে আব্বুর? আব্বু কোথায়? আম্মু আসছে নাকি? ওরা কেউ কিছুই বলছে না। কি রে, কথা বলিস না কেন? আব্বু কোন রুমে? সানি আমাকে একটা রুম দেখিয়ে দিল। আমি তাড়াতাড়ি করে ওখানে গেলাম। তারপর যা দেখলাম, নিজেকে স্থির রাখতে পারলাম না। সাদা কাপড়ে একটা লাশ মোড়ানো অবস্থায় ফেলে রাখছে। আমি কাঁপা কাঁপা হাতে মুখের ওপর থেকে কাপড়টা সরাতেই একটা ধাক্কা খেলাম। কারণ লাশটার কারণ নয়, ওটা আমার বাবার। কালকে এই সময় বাবা আমাদের মাঝে ছিল, সকালে গিয়েও অফিস করেছে। কি এমন হলো যার জন্য বাবা হঠাৎ হার্ট অ্যাটাক করে ফেললো? আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, ওখানেই বসে গেলাম। সানি এসে আমার কাঁধে হাত রাখলো। ওরে ধরে ইচ্ছে মতো কাঁদলাম। হঠাৎ করে আম্মুর কথা মনে পড়লো। আমি কান্না মিশ্রিত কণ্ঠে সানিকে আম্মুর কথা জিজ্ঞেস করলাম। আম্মু সেন্সলেস হয়ে আছে, নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় লাগছে। সানি বলল, বাইরে চল। আয়মান বলল, আমি তোর শ্বশুর বাড়িতে খবর দিয়েছি। কি বলবো বুঝতে পারছি না। কিছুক্ষণ পর আমার শ্বশুর আব্বা আসলেন। উনি এসে আমাকে সান্ত্বনা দিলেন। আম্মুর এখনো জ্ঞান ফেরেনি। বাবার লাশ নিয়ে দাফন কাফনের কাজ শুরু করে দিলাম। চারপাশ থেকে প্রচুর লোকজন আসতে শুরু করলো। এই প্রথম বাবা কি জিনিস আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। বাবার প্রতি আমি কোনো দিন কোনো দায়িত্ব পালন করিনি। আমি স্তব্ধ হয়ে বসে আছি। বিকেলবেলা আম্মুর জ্ঞান ফিরল। আর যখন দেখলো বাবা আমাদের মাঝে নেই, আম্মুর কান্নায় পুরো পৃথিবী কাঁদছে। আমার জন্যই বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। আমি বাবার স্মৃতির কাছে গেলাম। তারপর বলতে শুরু করলাম, বাবা, তোমার মৃত্যুর জন্য আমি দায়ী। আমি জানি আমি তোমাকে অনেক প্যারা দিতাম। বাবা, কোনোদিন তোমার বুকে মাথা লুকিয়ে বলা হয়নি আমি তোমাকে ভালোবাসি। আমি এমন এক হতভাগা ছেলে যে তোমার মতন বাবা পেয়েও ভালো হতে পারিনি। বাবা, বিশ্বাস করো, তোমার অভাব আমি এখন বুঝতে পারছি। কি জবাব দেব আমি আম্মুকে? তুমি আমাকে বারবার বলতে সংসারমুখী হতে, কিন্তু আমি বাইরে বাইরেই কাটিয়ে দিতাম। বাবা, বাবা, আর একবার আমাদের মাঝে ফিরে আসো। তুমি যা বলবে আমি তাই শুনবো। একটা কথাও না শোনা হয়ে থাকবো না। শুধু একটাবার ফিরে আসো। চোখের পানি ধরে রাখতে পারলাম না। চোখ দিয়ে পানি ঝরতেই থাকলো। মায়াকে আর ডাকলাম না। বাবার রুমে গেলাম। মেডিকেল রিপোর্টগুলো দেখতে লাগলাম। বাবা অনেক টেনশন করতেন, যার কারণে এমনটা হয়েছে। অতিরিক্ত টেনশনের কারণে স্ট্রোক করেন এবং মারা যান। হঠাৎ করে আলমারির ওপর রাখা একটা ডায়েরির দিকে চোখ গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা বাজে। আমি ডায়েরিটা নিলাম। বাবা কি ডায়েরি লিখতো? আমার জানা মতে ডায়েরি লেখার কথা না। তারপরও ডায়েরিটা নিলাম, পড়তে শুরু করলাম। আদরের জুয়েল, যেদিন এই লেখাটা তুই পড়বি সেদিন হয়তো আমি আর থাকবো না। তুই ভাববি যে আমি তোকে অনেক প্যারা দিই। পৃথিবীর জঘন্য বাবার মধ্যে আমি একজন। কিন্তু জানিস, আমি কোনোদিন তোর ক্ষতি চাইতাম না। আমি কেন, কোনো বাবাই তার ছেলের ক্ষতি চায় না। পুরো পৃথিবীটা খুব ছোট, তার চেয়েও ছোট আমাদের জীবন। তুই যেই খারাপ কাজগুলো করছিস তার জন্য আমাকে আসামির কাঠগড়ায় উঠতে হবে। কি জবাব দেব আমি ওপরওয়ালাকে? আমি জানতাম একসময় তুই আমার অভাব বুঝবি, কিন্তু সেদিন আর আমাকে পাবি না। তোর জন্য আমি একটা শ্রেষ্ঠ উপহার রেখে আসছি, আর সেটা হচ্ছে তোর স্ত্রী মায়া। হ্যাঁ, মেয়েটা কালো, তোর পছন্দ না। সত্যি বলতে তুই ওর যোগ্য না। ও শুধু গায়ের রং সুন্দর হলেই হাতির চেয়ে বিড়ালের মূল্য বেশি হতো। আমি জানি মায়া তোর জীবনে আলো হিসাবে এসেছে। তুই ওরে কোনো দিন কষ্ট দিস না। ওরে প্রকৃত স্ত্রীর মর্যাদা দিবি, ওর সাথে ভালো ব্যবহার করবি। এটাই তোর প্রতি আমার শেষ অনুরোধ। কি বলবো বুঝতে পারছি না। মনে হচ্ছে আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। আমি ডায়েরিটা রেখে রুমে গেলাম। দেখলাম মায়া ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় খুব মায়াবী লাগছে ওকে। এই প্রথম মায়ার দিকে আমি ভালো করে তাকালাম। কালো মেয়েদের চেহারা সব সময় মায়াবী হয়, ওদের ঠোঁট অনেক সুন্দর হয়। আমি কিছুক্ষণ মায়ার দিকে তাকালাম, তারপর ঘুমাতে গেলাম। প্রথমে ভাবলাম মায়ার সাথে একই খাটে ঘুমাবো। পরে ভাবলাম সব সময় তো আমিই খাটে ঘুমিয়েছি, আজ না হয় আমি নিচের ফ্লোরে থাকি। খাট থেকে একটা বালিশ নিয়ে ফ্লোরে ঘুমিয়ে গেলাম। পরের দিন মায়ার ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠতে যাব তখনই বুঝলাম আমার পুরো শরীর ব্যথা করছে। মনে হয় ফ্লোরে থাকার কারণে। অনেক কষ্টে সোজা হয়ে বসলাম। এইভাবে কয়েকদিন চলে গেল। আজকাল মায়ের অবস্থাও তেমন ভালো না।
কেমন যেন সারাদিন মন মরা হয়ে থাকে। মায়ারও একই অবস্থা। সকালবেলায় বসে আছি, এমন সময় মায়া আমার সামনে আসলো। কিছু বলবে? যদি কিছু মনে না করেন একটা কথা বলতাম। হ্যাঁ বলো। এখন থেকে যদি ব্যবসাটা আপনি দেখতেন তাহলে ভালো হতো। এভাবে আর কতদিন বসে থাকবেন? না জানি মালামালগুলোর কি অবস্থা। আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। ঠিকই তো বলছে, এভাবে বসে থেকে কি লাভ? আমার তো আর কোনো বড় ভাই নাই যে সংসারটা দেখবে। মায়ের কাছ থেকে দোকানের চাবিটা নিলাম, তারপর দোকানে গেলাম। দোকান খুলে বুঝলাম মালামালের অবস্থা খুবই খারাপ। দোকান আবার নতুন করে সাজালাম, সব কিছু ঠিকঠাক করে ওদিন বাসায় চলে আসলাম। রাতের বেলা খাওয়া দাওয়া করে আমি রুমে শুয়ে আছি। কিছুক্ষণ পর মায়া আসলো, এসে বালিশ নিয়ে ফ্লোরে ঘুমাতে যাচ্ছে। একটা কথা বলার ছিল। জি বলেন। তুমি চাইলে খাটে ঘুমাতে পারো, আমার কোনো প্রবলেম হবে না। যেদিন আপনি আমাকে প্রকৃত স্ত্রীর মর্যাদা দিতে পারবেন সেদিন খাটে ঘুমাবো। তোমার কি মনে হয় আমি এখনো আগের মতন আছি? হ্যাঁ, শুধু খাটে থাকার অনুমতি দিলে স্বামী হওয়া যায় না, বুঝলেন? মানে কি, ক্লিয়ার করে বলো। প্রত্যেকটা মেয়ের একটা আশা থাকে যে তার বাসর ঘরটা অনেক সুন্দর হবে, তার স্বামী তাকে অনেক ভালোবাসবে, সব কিছু শেয়ার করবে। আপনি কি করলেন? বাসর ঘরেই আমার গায়ে হাত দিলেন। আমি কালো বলে কোনোদিন স্ত্রীর মর্যাদাই দিলেন না, কখনো সুন্দর করে কথাও বললেন না। আমার জন্য বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করেছেন। আচ্ছা একটা কথা বলেন তো, কালো হয়ে জন্ম নেওয়াটি কি আমার দোষ? কেউ তো আর ইচ্ছে করে কালো হয় না। আপনি যা করলেন আমার সাথে, একটা মেয়ে কখনোই তার স্বামীর থেকে এগুলো আশা করে না। আমি কি বলবো বুঝতে পারছি না। আসলেই তো, আমি তাকে কখনো স্ত্রীর মর্যাদাই দিইনি, কখনো ভালো ব্যবহারও করিনি, ঠিক মতন তাকাইও নি। অনেক রাত হয়েছে, ঘুমান। আমি কিছু না বলে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসছে না। উঠে ছাদে চলে গেলাম। কিছুক্ষণ ছাদে থেকে বাসায় চলে আসলাম, তারপর ঘুমিয়ে গেলাম। এভাবেই কিছুদিন চলে গেল। আমি মায়ার সাথে ফ্রি হওয়ার অনেক চেষ্টা করলাম, কিন্তু সে কিছুতেই ফ্রি হচ্ছে না। মনে হয় আমার ওপর প্রতিশোধ নিচ্ছে। বিকালবেলা আমি শানি আইমানকে দেখা করতে বললাম, ওরা দোকানে আসলো। ওদের সাথে পুরো বিষয়টা শেয়ার করলাম। সানি বলল, একটা কাজ কর। কি? তোরা আবার নতুন করে সব কিছু শুরু কর। ভাই দেখ, আমিও চাই সব কিছু আবার নতুনভাবে শুরু হোক। আগে যা হয়েছে তার জন্য আমি আসলেই লজ্জিত। আয়মান বলল, এই শোন, তোরা আবার নতুনভাবে শুরু কর, আবার বাসর ঘর হবে, সব কিছু ওখান থেকেই ঠিক কর। আরে না, এটা কেমন করে সম্ভব? আবার বাসর হয় নাকি? হবে না কেন? অবশ্যই আমি। আম্মু আছে না, যদি জিজ্ঞেস করে তখন কি বলবো? আর মায়াকেই বা কি করে বলবো যে আমরা আবার বাসর করব? এটা হয় নাকি? শোন, আন্টিকে কয়েকদিনের জন্য তোর নানার বাসায় পাঠিয়ে দেয়, এতে করে তোর বাবার শোকটাও কেটে যাবে, তোর বাসরটাও হবে। মায়াকে কি বলবো? শোন, মায়ার সাথে একটু গরম দেখাবি, মেয়ে মানুষ, একটু ধমক খেলেই ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, দেখি কি করা যায়। তারপর আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে গেলাম। রাতের বেলা আম্মুকে অনেক কষ্টে বুঝিয়ে নানার বাড়ি যেতে রাজি করালাম। তারপর খাওয়া দাওয়া করে রুমে গেলাম, মায়ার জন্য বসে আছি। কিছুক্ষণ পর সে আসলো, এসেই বালিশ নিয়ে ঘুমাতে যাচ্ছে, এমন সময় বললাম, তোমার সাথে কথা আছে। বলেন। তুমি আসলে কি চাও? মানে মানে আমার সাথে থাকতে কি তোমার কোনো সমস্যা হচ্ছে? দেখো, যদি প্রবলেম হয় বলে দাও। আমি কি একবারও বলেছি যে আমার কষ্ট হচ্ছে? তাহলে এগুলো করছো কেন? দেখো, আমরা যেই লাইফটা কাটাচ্ছি এটা কোনো লাইফ না। আমি তো বলছি আমি আগে তোমার সাথে অন্যায় করেছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আমি লজ্জিত। তারপরও এগুলো করার মানে কি? এখন তোমার সামনে দুটো রাস্তা খোলা। কি কি? হয় সব কিছু নতুন করে শুরু করবে, না হলে কালকেই তোমাকে ডিভোর্স দিয়ে দেব। ডিভোর্সের কথা শুনে মায়ার মুখটা চুপসে গেল। আমি আমার সিদ্ধান্ত তোমাকে জানিয়ে দিলাম, এবার বলো। আপনার যেটা মন চাই করেন। তারপর সে ঘুমিয়ে গেল। আমিও কিছুক্ষণ বসে থেকে ঘুমিয়ে গেলাম। গভীর রাতে কারো স্পর্শ পেয়ে ঘুম ভেঙে গেল। দেখলাম মায়া আমার মাথায় হাত বোলাচ্ছে। বাহ, ভালোই লাগছে। আমিও না জানার ভান ধরে শুয়ে রইলাম। সকালবেলা আম্মুকে গাড়িতে করে নানুর বাসায় পাঠিয়ে দিলাম। সানি আইমানকে কল দিয়ে সব কিছু রেডি করতে বললাম। মায়াকে বললাম মার্কেটে যাব রেডি হতে। চুপচাপ গিয়ে রেডি হয়ে নিল। তারপর বাইরে যাওয়ার জন্য বললাম, কিন্তু যাচ্ছি না। কি হলো, চলো। আপনি শার্ট কেন গায়ে দিয়েছেন? তো কি দিতাম? আপনার জন্য পাঞ্জাবি রাখছি, ওটা গায়ে দিয়ে আসেন। এখন সময় কম, অন্যদিন পরবো। তাহলে আমি যাব না। ধুর, কোন বিপদে পড়লাম। গিয়ে পাঞ্জাবি পরে আসলাম। তারপর ওরে নিয়ে টুকটাক কিছু কেনাকাটা করলাম। দুপুরে বাইরে খেলাম। সানি আইমান ফুল কিনে নিয়ে গেল।
হালকাভাবে আমার রুমটা আবারও সাজালো। দেখতে মোটামুটি ভালোই লাগছে। ওদেরকে রেখে দিলাম। মায়াকে বললাম বাইরে থেকে সেজে আসতে, বাট সে নিজেই সাজবে। কিছু করার নেই। রাতের বেলা আমি আর সানি আয়মান ছাদে বসে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম। সানি বলল, এই যে দুলা ভাই, অনেকক্ষণ যাবত আড্ডা দিয়েছেন, এবার যান, ভিতরে যান। হুম হুম, যা, এবার যা। তোরা কি করবি? কেন, আমাদেরকে নিবি তো কি তুই? চুপ, আমি আছি, তুই যা। তারপর ওদের থেকে বিদায় নিয়ে নিচে চলে আসলাম। রুমের কাছে গিয়ে আবারও সুন্দরভাবে সব কিছু ঠিকঠাক করে নিয়ে রুমে গেলাম। দরজাটা লাগিয়ে দিলাম। দেখলাম মায়া ঘোমটা দিয়ে বসে আছি। আমি যাওয়ার পর উঠে এসে সালাম করলো। আমি তার আগেই ওকে ধরে ফেললাম। তারপর খাটে গিয়ে বসালাম। পকেট থেকে একটা গোলাপ বের করে ওর হাতে দিলাম। সে গোলাপটা নিয়ে টেবিলের ওপর রাখলো। তারপর দুজনে বসে আছি। ছাদে যাবেন? আমি বললাম, হ্যাঁ চলো। তারপর দুজনে ছাদে গেলাম। আমরা পাশাপাশি বসে আছি। আচ্ছা, আমি আপনার হাতটা ধরতে পারি? মায়া অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি লজ্জায় অন্যদিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর সে নিজেই আমার একটা হাত ধরে আমার কাঁধে মাথা রাখলো। এই প্রথম তার স্পর্শ পেলাম। আমার পুরো শরীর দিয়ে যেন বিদ্যুৎ চলে গেল। দুজনে গল্প শুরু করলাম। বাহ, মায়া তো ভালোই কথা জানে। আমি ভাবছিলাম মেয়েটা আনরোম্যান্টিক, এখন দেখছি আমার থেকে বেশি রোম্যান্টিক। পাশাপাশি থাকার এই মুহূর্তটা ভাষায় প্রকাশ করার মতো না। ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া সব থেকে দামি গিফট হচ্ছে সময়, যেটা আমি এখন পাচ্ছি। ভালোবাসা হোক পবিত্র, থাকুক চির অমর হয়ে অনন্তকাল। সমাপ্ত। গল্প কালো মেয়ে। লেখক নিলয় আহমেদ হিমেল।